আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। এলোমেলো পায়ে হেঁটে চলেছে আনায়া। বাসার জামা জুতা পরে দৌড়ে বাসা থেকে বেরিয়ে আসে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একটু পর পর হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে, তাও আবার বারবার পানি দিয়ে ভরে উঠছে চোখ। আল্লাহর, এই পৃথিবীতে আমার আপন বলতে আমার মা আছে। তুমি আমাকে মা ডাকে থেকে বঞ্চিত করো না। এত নিষ্ঠুর হইও না আমার প্রতি। একা একা হাঁটছে আর বলছে, মা খারাপ হলেও সন্তানের জন্য খারাপ না। এই পৃথিবীতে মা হলেও শ্রেষ্ঠ মানুষ। সবাই খারাপ বললেও সন্তান কখনো খারাপ বলতে পারে না মাকে। এলোমেলো পায়ে হাঁটছে আর কথাগুলো আওড়াচ্ছে। রাস্তা যেমন শেষই হচ্ছে না। প্রায় 30 মিনিট হাঁটার পরে ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায়। হঠাৎ একটা কালো রঙের মাইক্রো সামনে দাঁড়ায়, রাস্তা ব্লক করে। মাইক্রো বাস থেকে 2 জন লোক বেরিয়ে আসে। আনায়ার নাক মুখ চেপে ধরে। কিছু বোঝার আগে অজ্ঞান হয়ে পড়ে ঢলে পড়ে আনায়া। 20 তলা বিশিষ্ট বিল্ডিং এর সবার উপরে বিলাসবহুল রুমে বসে আছে আবরার। তার সামনে বসে আছে মেলিসা খান। আজকে বড় একটা কন্ট্রাক্টে সাইন করার কথা। আবরার সেই জন্য বসে আছে মেলিসা। আবরারের মনোযোগ মোবাইলের দিকে। আনায়ার কাণ্ড দেখতে ব্যস্ত। ঘন চাপদারির ভিতর গোলাপি অধর দুইটা একটু ফাঁক করে। সাদা দাঁতগুলো হালকা দেখা যায়। সামনে বসে থাকা রমণীর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। মানুষটার হাসি এত সুন্দর। মানুষটা হাসে না, মানুষটা কি জানে তাকে হাসলে কত সুন্দর লাগে। সবসময় গম্ভীর মুখে থাকে। আনমনে মুগ্ধ চোখে দেখছে আবরারকে। আবরার ফোন হাত থেকে নামিয়ে সামনে বসে থাকা রমন দিকে তাকায়। মোটা ভুরু দুইটা আড়াআড়ি করে তাকায় মেয়েটার পানে। মিস মেলিসা, গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে আবরার। আবরারের ডাকে ধ্যান ভাঙে। এখানে সাইন দেন। আবরার সাইন করে গা এলিয়ে দেয় চেয়ারে। মেলিসা পেপার হাতে নিতে আবরারের হাতে হাত ধরে ফেলে। কারো স্পর্শে হাতের দিকে তাকাতে দেখে মেলিসা হাত ধরে আছে। ভ্রুকুসকে তাকায় সামনে বসে রমণীর দিকে। আবরারের তাকানো দেখে মলিন হাসে মেলিসা। কাল আমাকে একটু সময় দিবেন? দাঁড়িয়ে বলে ওঠে মেলিসা। হোয়াট? ভ্রুকুসকে প্রশ্ন করে। কিছু কথা ছিল। আবরার প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকাই। বিজনেসের ব্যাপারে কথা বলবো, পাপাও থাকবে। এই ঠিকানা চলে আসবে কাল সন্ধ্যায়। একটা ব্লক কাট এগিয়ে দেয় মেলিসা। ওকে। আবরার ছোট করে বলে ওঠে। মেলিসা একটা সুন্দর হাসি উপহার দিয়ে বেরিয়ে আসে। চোখ বন্ধ করে চেয়ারে গা এলে দেয় আবরার। আনায়ার মায়া ভরা মুখটা ভেসে ওঠে চোখে। ফোনটা বের করে ওয়ালপেপারে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরপর কয়েকটা চুমু খায় ফোনে। আমি আসছি প্রাণ পাখি, খুব শীঘ্রই আসব। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাকে আমার করে নিব। বিড়বিড় করে কথাগুলো বলে আবরার ছোট ছোট পায়ে রুম থেকে বেরে হয়। বড্ড ক্লান্ত লাগছে, এখন একটু বিশ্রামের দরকার। হাত পা বাঁধা আনায়ার পুরাতন একটা বিল্ডিং এ বেঁধে রেখেছে। অন্ধকার রুম, সে বুঝতে উঠতে পারছে না কেন এখানে নিয়ে এসেছে তাকে। সামনে একজন লোক বসে আছে, তাকে চিনে না আনায়া। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার মা হাসপাতালে ভর্তি। প্লিজ আমাকে যেতে দেন। আমার মায়ের কিছু হয়ে গেলে আমার আর কেউ থাকবে না এই পৃথিবীতে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে আনায়া। সামনে থাকা ব্যক্তি বাঁকা হাসে। তার পিছনে দাঁড়িয়ে আছে সালমান। তাকে দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে আনায়ার। আঙ্কেল আপনি? অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে আনায়া। হ্যাঁ মামুনি, তোমার একটা সাইন দরকার, তুমি করে দাও। তাইলে তোমাকে তোমার মায়ের না বরাবর বাবার কাছে পাঠাবো, বলে শব্দ করে হেসে ওঠে সালমান। আনায়া বলে, আমি সাইন করব। আমার আবরারকে শুধু আমার একটা পিক দেন, এই অবস্থায় একটা পিক দেন, তাহলে আমি সাইন করব। আপনি যেখানে বলবেন সব জায়গায় সাইন করব। মুস্কি হেসে কথাটা বলে আনায়া। আনায়ার কথা শুনে একটা শুকনো ঢোক গিলে। আবার সাথে সাথে জুড়ে জুড়ে হেসে দেয় সালমান, ভয়টাকে প্রশ্রয় না দিয়ে। খাটের উপরে শুয়ে আছে আবরার, কোমর পর্যন্ত কম্বল টানা। খালি গায়ে উপর হয়ে ঘুমে বিভোর আবরার। কয়েকবার অমি সোহান ডেকে গেছে, উঠার কোনো নাম নেই। পরপর কয়েকটা কলও এসেছে, তাও কোনো সাড়া নেই। আবরারে এইবার বিরক্ত হয়ে সোহান পানি ঢেলে দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকায় সামনে। সোহানকে দেখে কটমট করে বলি ছাড়ে, হোয়াট হ্যাপেন? কখন থেকে কল আসছে, মেসেজ আসছে, অনেকক্ষণ ধরে ডেকে চলেছি, কোনো উপায় না পেয়ে এটা অবলম্বন করেছি। সোহান নিচু সুরে বলে ওঠে। আবরার আবার উপর হয়ে শুয়ে পড়ে সামনে ফোনটা ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে 2টা পিক। একটা ভিডিও, যা দেখে ঘুমের ঘোর সম্পূর্ণ ভেঙে যায়। আনায়ার হাত পা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। চোয়াল শক্ত হয়ে যায় আবরারের, দাঁতে দাঁত চেপে ধরে। তোকে তো আমি কুত্তা দিয়ে খাওয়াবো বলে উঠে পড়ে ফ্রেশ হতে চলে যায়। বাথটাবের ঝর্ণা নিচে দাঁড়িয়ে আছে। চোখে ভিডিওগুলো ভাসছে। আমার প্রাণ পাখির দিকে চোখ দিলে আমি চোখ তুলে নিই, আর তুই তার বন্দি করে রেখেছিস, একা একা বলছে। ফ্রেশ হয়ে বের হয়ে বাঁকা হেসে ফোন থেকে কিছু ভিডিও সেন্ড করে আমেনা বেগমের ফোনে। আমার প্রাণ পাখি শুইলে চুল পরিমাণ আঁচড় লাগলে এইগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। ছোট করে টেক্সট পাঠিয়ে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। কারভার থেকে কাপড় বের করে রেডি হতে থাকে আবরার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নীল রঙের কিছু জেল হাতে নিয়ে চুলে মালিশ করে। সম্পূর্ণ মনোযোগ আয়নায় ছোট ছোট পা ফেলে রুমে প্রবেশ করে সোহান।
মিটমিটি হাসছে সোহানের হাসি দেখে বুক উসকে তাকায় আবরার। আবরারের তাকানো দেখে সোহান মুখ খুলে, তুমি বন্ধু একটা জিনিস, শাশুড়িকে ব্ল্যাকমেল করো তার ভিডিও দিয়ে, আল্লাহ মাফ করুক। সোহানের কথা শুনে চোখ দুইটা শুরু করে তাকায়। আমাকে রাতুল কল দিয়েছে, ওইসব জানিয়েছে, বাচ্চা দুইটাকে রাতুল ইয়ামিন বন্দি করে রেখেছে, বাংলাদেশে ব্যাক করবি? সোহান আবরারের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, না আমার কাজ আছে, সাউথ কোরিয়া যাচ্ছি, রেডি হয়ে আই। ওদের যা করার আমি ওখান থেকে করতে পারবো, চামচুকারা মারার জন্য আমাকে বাংলাদেশে যেতে হবে না। হাতের ঘড়ি পড়তে পড়তে বলে আবরার। আবরারের কথা শুনে সোহান চুপচাপ বের হয়ে যায়। ওমি আগে থেকে ওইখানে বিশেষ একটা মিটিং আছে, তাই ওমিকে রেখে এসেছে। সকাল সকাল বের হয়েছে আমেনা বেগম, উদ্দেশ্য আনার কাছে যাবে, সবকিছু নিজের নামে লিখিয়ে নেবে বলে সবকিছু রেডি করে নিয়ে বের হয়। সালমানের নামে যা সম্পত্তি আছে তা আবরার তার নিজের নামে করে নিয়েছে, তাই ভেবে রেখেছে আনার কাছে গিয়ে তাকে অত্যাচার করে আবরারের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করে সবকিছু নিজে করে নিবে। এইসব কিছু ভাবছে গাড়িতে বসে জেমে আটকে পড়ে গেছে। মোবাইলে টুংটাং শব্দে বিরক্ত হয়। সিম কোম্পানি মেসেজ ভেবে গুরুত্ব দেয় না আমেনা বেগম। পরপর কয়েকবার শব্দে ফোনের স্ক্রিনে তাকায়, মোবাইলে স্ক্রিনে ভেসে ওঠে ভিডিও দেখে গা শিউরে ওঠে, চোখ দুইটা ছানা বড় হয়ে যায়। আমেনা বেগম আর সালমান সাহেবের বিশেষ মুহূর্তের ভিডিও। চোখের কোণে পানি জমে ওঠে, পাশে মেসেজ দেখে আরো আটকে ওঠে, চোখে পানি ছেড়ে ছোট করে বলে ওঠে, মেয়ের জামাইয়ের কাছেও সম্মান থাকলো না, আমার সম্মান নিয়ে খেলা করছে। ততক্ষণে সালমান সাহেবের কাছে কল দেয় আমেনা বেগম। পরপর কয়েকবার কল দিয়ে কোনো কাজ হয় না। আমেনা বেগম আর বুঝতে বাকি নেই ওই দিন কোনো রাতুল আর ইয়ামিন তার বাসায় যায়। সালমান কোনো রেসপন্স না পেয়ে কাঁপা কাঁপা হাতে আবরারের উদ্দেশ্য মেসেজ টাইপ করে, বাবা আমি তোমার মায়ের মতো, এসব করো না, আনায়াকে ছেড়ে দেবো, তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও। মিনিট খানেক পর আবরারের মেসেজ আসে, এই পৃথিবীতে বউ ছাড়া কোন নারীকে চিনি না আমি এত ভালো মানুষ নই, পরবর্তীতে আমার পাখির দিকে তাকালে আগে আমার কথা স্মরণ করবেন। ঘাম ছুটে যায় আমেনা বেগমের, এই কেমন পাগলের কাছে মেয়েকে দিয়েছে। আবরারের সাথে মেসেজ টাইপ করার সময় সালমান কল আসে, তাড়াহুড়া করে কল রিসিভ করে, গর্দভ কোথাকার, কখন থেকে কল দিচ্ছি, কোথায় ছিলে? ঝাড়ি দিয়ে বলে ওঠে আমেনা বেগম। আনায়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, খেয়াল ছিল না। কথাটা শুনে পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে আমেনা বেগম, এখন ওকে হাসপাতালে ভর্তি করাও, যাও ফাস্ট। আমেনা বেগমের কথা শুনে আকাশ থেকে পড়ে সালমান, কি বলো জান, আমাদের সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে দেব? কথাটা শুনে দাঁতের উপরে দাঁত ঘষে, যদি বেঁচে না থাকো তাহলে সোনার ডিম দিয়ে কি করবে? আনায়ার অবস্থা যদি আবরার জানে আমি নিজেই আত্মহত্যা করব, এমন ব্যবস্থা করে রেখেছে। আমার সম্মান আর আমাকে চাইলে এখনই ছেড়ে দাও জান, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। এক নিঃশ্বাসে আমেনা বেগম কথাগুলো বলে এই আবরারকে ট্যাক্স করে, ছেড়ে দিয়েছি বাবা। মিনিট পাঁচেকের পর আবরারের ট্যাক্স আসে, আমার পাখি যতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা না বলে আপনার সম্মান, আপনার দুইটা বাচ্চা জীবন রিস্কে থাকবে। ট্যাক্স দেখে সারা শরীর কাঁপতে শুরু করে দিয়েছে আমেনা বেগমের, সাথে সাথে জ্ঞান হারায় গাড়িতে। দুই বন্ধু বসে আছে একটা পার্কে, তাদের সাথে দুইটা মেয়ে, একজন বয়স 5 আর একজনের বয়স 3। রাতুল মেয়েকে দেখতে ব্যস্ত, ইয়ামিন বাচ্চা দুইটাকে সামলাচ্ছে। রাতুল ইয়ামিনের থেকে একটু দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখছে, একটা মেয়েকে তার খুব মনে ধরেছে, তার সাথে কথা বলার ট্রাই করছে। মেয়েটি তাকে কোনো পাত্তা দিচ্ছে না, কাঁদো কাঁদো মুখে নিয়ে ইয়ামিনের কাছে আসে। বেচারা ইয়ামিনকে দেখে শব্দ করে হেসে ওঠে। বেচারা ইয়ামিন দুইটা হাত ধরে আছে দুই হাতে। একটু পরপর বলছে, আঙ্কেল এখানে উঠবো ওইখানে উঠবো, এইসব শুনে শব্দ করে হেসে ওঠে ইয়ামিন। ছোট ছোট পা ফেলে সামনে আগায়। বাহ বন্ধু, বিয়ের আগে বাচ্চাদের দায়িত্ব নিয়ে নিয়েছো, হেসে কথাটা বলে ওঠে রাতুল। রাতুলের কথা শুনে কটমট করে তাকায় ইয়ামিন। পাশ থেকে 5 বছরের বাচ্চা মেয়েটা বলে ওঠে, আঙ্কেল আইসক্রিম এনে দেন। কথাটা শুনে রাতুল শব্দ করে হেসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, তোমার আব্বু হয় মা, আব্বু ডাকবা। ইয়ামিন পাশ থেকে পানির বোতল নিয়ে ছুঁড়ে মারে, রাতুল তার দাঁত কিলিয়ে ধরে ফেলে। পিট পিট করে চোখ খুলে আনায়া নাড়াচাড়া করতে পারছে না, হাত পা বাঁধা। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ছুটাছুটি চেষ্টা করে। 5-7 মিনিট মুচড়ামুচড়ি করে হাতের দড়ি ঢিল হয়ে যায়। দুই হাতের দুই পায়ের দড়ি খুলে খুবই সাবধানতা অবলম্বন করে বের হয়ে আনায়া। জায়গাটা খেয়াল করে 6 তলা পুরাতন একটা বিল্ডিং, এই বিল্ডিং এর সবার উপরে একটা রুমে আটকে রেখেছে তাকে। জায়গাটা খুব পরিচিত লাগছে, আনায়ার কাছে মনে করতে পারছে না। এত মনে করার সময় নেই, পালাতে হবে এখান থেকে, আগে পরে দেখা যাবে। আবরার, আপনার উপর আমি আস্থা রেখেছিলাম আর আপনি আমাকে ধোঁকা দিলেন। উপর থেকে নিচে নামতে নামতে আওড়াচ্ছে কথাগুলো। 6 তলা সিঁড়ি বেয়ে নিচে নামছে হাঁপাতে থাকে। আশেপাশে দেখে আর বোঝার বাকি নেই যে সন্ধ্যা নেমেছে। সেই সকালে বের হয়েছে, এখন রাত, এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি। তার উপরে এই 6 তলার উপর থেকে নিচে নেমেছে, শরীর দুর্বল হয়ে যায়, পা দুটো অবশ হয়ে গেছে, গা গুলিয়ে আসছে। মনে হচ্ছে রাস্তার কিনারে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে আনায়া। গা গুলি বমি করে দেয়, মাথা ঘুরে পড়ে যায়।
অচেতন হয়ে পড়ে আছে রাস্তায়। আশেপাশে তেমন কোনো মানুষ না থাকায় কেউ এগিয়ে আসেনি। 1 ঘন্টা যাবৎ অচেতন হয়ে পড়ে আছে আনায়া। কেউ এগিয়ে আসেনি গুলশান নীরব রাস্তায়। কোচিং থেকে হেঁটে বাসায় ফিরছে আলিফ হঠাৎ সামনে কাউকে শুয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। এই রাস্তায় সন্ধ্যার পর সচরাচর কেউ আসে না। বিকল্প রাস্তা হিসেবে দিনের বেলা চলাচল করে সবাই। বাড়ি ফেরার তারায় বিকল্প রাস্তায় আসে আলিফ। সামনে কারো ছায়া দেখে ভয় পেয়ে যায়, কাপা কাপা পায়ে সামনে আগায়। সামনে হাত পা ছড়িয়ে পড়ে আছে আনায়া। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে যায় আলিফ। কয়েকবার ডাক দেয়, কোনো সারা শব্দ না পেয়ে পাজা খুলে তুলে নেই, বড় বড় পা ফেলে সামনে আগায়। চোখে পানি চিকমিক করছে। সামনে রাস্তায় এসে গাড়ি পেয়ে যায়, উদ্দেশ্য হাসপাতাল। গাড়িতে বসে পরপর কয়েকবার কল করে মারিয়ার কাছে। কল না ধরায় ভীষণ বিরক্ত আলিফ। মারিয়ার কোনো রেসপন্স না পেয়ে আয়শা বেগমের উদ্দেশ্য কল দেয়। পরপর 2 বার রিং হতেই কল ধরে আয়শা বেগম। আলিফ হাসপাতালে আসার কথা বলেই কল কেটে দেয়। এখন আলিফের বাপ পাশে মাথা এলিয়ে ধরে রেখেছে আনায়াকে। চোখে পানি চিকচিক করছে, চোখে পানি চকচক করছে। আলিফ, মারিয়া আর আনায়া 3 জন একসাথে পড়াশোনা করেছে, সেই ছোট থেকে একসাথে বড় হয়েছে। আনায়ার সকল বিপদ আপদে ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে আলিফ। ওই দিন আবরারের ব্যবহারের পর থেকে আর আনায়ার সাথে যোগাযোগ করেনি আলিফ, কিন্তু প্রতি মুহূর্তে মনে করেছে তাকে। গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আলিফের। ডান হাত দিয়ে মুছে নেয়। ঢাকা মেডিকেলের সামনে চলে আসে। খুবই সাবধানতার সাথে নিয়ে চলে যায় আনায়াকে। তার 15 থেকে 20 মিনিট পর চলে আসে আয়শা বেগম আর আমজাদ চৌধুরী। আলিফ মাথা নিচু করে বসে আছে চেয়ারে। আলিফের পাশে বসে আছে আমজাদ চৌধুরী। কি হয়েছে জিজ্ঞেস করতে আলিফ সব খুলে বলে। রাস্তায় পড়েছিল, ওখান থেকে নিয়ে আসছে। মাথা নিচু করে জবাব দেয় আলিফ। আমজাদ চৌধুরী চুপচাপ বসে আছে সামনে রুমের দিকে তাকিয়ে। 30 মিনিট পর ডাক্তার বের হয় রুম থেকে। বড় বড় পা ফেলে ডাক্তারের সামনে যায় আমজাদ চৌধুরী। ডাক্তার, কি হয়েছে আমার মেয়ের? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দিব, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।